নমস্কার। কথার কলেজে আজকে একটা নতুন বিষয় শুরু করব। সেটি হলো বিজ্ঞাপন শিক্ষা। আজকে তো চাকরির বাজার ভীষণই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন। যদিও অন্ধকার কাটবে আশা রাখি, তবুও এমন একটা পথ, কয়েকটা পথ আছে যেগুলোর চাহিদা কোনোদিন শেষ হবে না। বিজ্ঞাপনের চাহিদা কোনোদিন শেষ হবে না। যতদিন পৃথিবীতে কর্পোরেট থাকবে, যতদিন পৃথিবীতে সরকারের প্রচার কার্য থাকবে, যতদিন মানুষ একে অপরের কাছে প্রচার করতে চাইবে, ততদিন বিজ্ঞাপন থাকবে। আর এই বিজ্ঞাপন, বিশেষভাবে জ্ঞাপন, শুরু হয়েছিল মানব সভ্যতার শুরু থেকে। সেই যে গুহা মানবেরা বাইসনের ছবি আঁকতেন ম্যামথের ছবি, তার গা দিয়ে রক্ত পড়ছে, পাথর ছুঁড়ে মারা হয়েছে, শিকারের দৃশ্য। এ তো আসলে বিজ্ঞাপন। এইখানে বিজ্ঞাপন দিয়ে তারা জলপতি, যিনি আঁকতে জানেন, তাকে দিয়ে এই ছবি আঁকিয়ে বোঝাতে চাইতেন আমাদের খাদ্যের প্রয়োজন রয়েছে, শিকারে বেরোতে হবে। এক, দুই, এই যে ছবিগুলো, এই ছবিগুলো তারা তো তখন প্রার্থনা করতে জানতেন না। স্তব স্তুতি আবিষ্কার হয়নি তখন। তারা এই ছবির মাধ্যমে তাদের মধ্যে যারা নিজেকে কালো জাদু পরাঙ্গম বলতেন, সেই মানুষটি এই ছবির মাধ্যমে চূড়ান্ততম শক্তি তাঁর কাছে প্রার্থনা পৌঁছে দিতেন যে আমরা যেন একটা শিকার পাই। এটাও কিন্তু বিজ্ঞাপন। বিজ্ঞাপনের আওতা থেকে দেবতাও বাদ নেই। মন্দিরের মাথায় পতাকা উড়িয়ে বিজ্ঞাপন দেয়া হয়, এটা মন্দির, কোন দেবতার মন্দির, কোন সম্প্রদায়ের মন্দির। কাজে বিজ্ঞাপন আমাদের জীবনে জড়িয়ে আছে জন্মদিন থেকে বিদায়ের দিন পর্যন্ত। আর এই বিজ্ঞাপন তৈরি বলতেই ধরে নেবেন না যে বিজ্ঞাপন তৈরি করা শুধুমাত্র শিল্পীর কাজ। না। আচ্ছা বলুন তো, বিজ্ঞাপনে এত সুন্দর সুন্দর ছবি, কোনো নাম থাকে না কেন, সই থাকে না কেন ছবিতে? তার একটাই কারণ, যে বিজ্ঞাপন একক, একজন যদি ছবিটা এঁকেও থাকেন, একজনই আঁকে ছবিটা, যদি এঁকে থাকেন তাহলেও এটা একটা টিম ওয়ার্ক, দলগত প্রচেষ্টার ফল। তাই ব্যক্তিগত কারোর নাম থাকে না। বিজ্ঞাপনের অনেকগুলো ভাগ আছে। সে অনেকগুলো ভাগের মধ্যে একটি বিশেষ ভাগ হলো অনুলিখন, কপিরাইটিং। আরেকটি ভাগ হলো ভিজুয়ালাইজেশন, অর্থাৎ মনের চোখে দেখে নেওয়া বিজ্ঞাপনটি কেমন হবে। কাগজে দেখবো আমরা ফটোগ্রাফ তুলে দেখব, এখন তো সবটাই কম্পিউটারে হয়, ওই যন্ত্রশিল্পীকে দিয়ে তৈরি করিয়ে দেখব। কিন্তু সে তো যন্ত্র, আমি যন্ত্রী, আমি তাকে যেমন চালাবো তাকে তো তেমনিই চলতে হবে। তাহলে আমাকে বিজ্ঞাপনটা জানতে হবে। আর আরেকজন ভাষাপটু মানুষ থাকবেন, যিনি অনায়াসে বিজ্ঞাপনের বার্তাটা পৌঁছে দিতে পারবেন, যা সবাইকে স্পর্শ করে। এইখানে একটা ধারণা কাজ করে, বিজ্ঞাপনে আসতে চান, অথচ সেই গত 34 বছরের অসীম দয়ায় 21টি ব্যাচের মধ্যে একটি ইংরেজি শেখা হয়নি। অসুবিধা নেই, কিন্তু বাংলাটা জানতে হবে, একটা ভাষা তো জানতে হবে। বাংলা কপিরাইটিংও কিন্তু অত্যন্ত চাহিদা আছে, এটা ডিমান্ডিং জব, সকলে পারে না। শক্তিবাবু লিখতেন বাংলা কপি, হালে ঋতুপর্ণ লিখেছেন, উল্টে দেখুন পাল্টে গেছে। ঋতুপর্ণ এই কপিটা লিখেছেন, 5-এ নেই 7-এ আছি, 9 করে 10-এর কাছাকাছি। এই অসাধারণ কপিগুলো ওর লেখা। তো এই যে কপিগুলো, কপিরাইটার কিন্তু ছবি আঁকে না, কপিরাইটার বিজ্ঞাপনের কপি লেখে। আর বিজ্ঞাপন, আর্ট কলেজের ছেলে মেয়েদের অসুবিধাটা হলো কি, আর্ট কলেজের ছেলে মেয়েদের বিজ্ঞাপন তৈরির কথা বললেই তারা ওই প্রথমেই কাগজ ট্রেনে নিয়ে একটা ছবি আঁকতে আরম্ভ করে দেয়। আরে বাবা, ওই ছবিটা বিজ্ঞাপন নয়, সামগ্রিক উপস্থাপনাটা বিজ্ঞাপন। তাই যদি হয় তাহলে ছবি দিয়ে কথা লিখতে হবে, কথা দিয়ে ছবি আঁকতে হবে, তবে না একটা বিজ্ঞাপন।
বিজ্ঞাপনের সূত্রগুলো, যেগুলো বিজ্ঞাপন শাস্ত্রে বলাই হয়েছে 50-50, 50-50, ছবি কথা পরস্পরের পরিপূরক। তাহলে এই পরিপূর্ণতা দিয়ে একটা বিজ্ঞাপনকে তৈরি করতে হবে। তো কথা যিনি লিখবেন তার ভাষাজ্ঞান থাকা দরকার, তার ভাষাজ্ঞান অবশ্যই থাকা দরকার। তিনি একটা তেলের বিজ্ঞাপনে যদি তেল চুল কালো করে, চুল ঘন করে, এসব তো হলো, তিনি সেটা যদি না করে একটা কথায় লেখেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য খচা। তাহলে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এই বাক্যবন্ধে একটা তেলের বিজ্ঞাপন কিন্তু অতি সুন্দর হয়ে যাবে। আবার বিজ্ঞাপন তৈরি করতে গেলে যদি চণ্ডীমঙ্গলটা পড়া থাকে, তাহলে প্রেশার কুকারের বিজ্ঞাপন তৈরি করতে ভাবতে হয় না। সেখানে শিব বলছেন দুর্গাকে, শিব খুব খেতে ভালোবাসতেন, তো শিব বলছেন দুর্গাকে, রাঁধিবে ছোলার ডালি তাই দিবে খণ্ড, অবসর তেজিয়া জাল দিবে 2 দণ্ড। এখানে আমি যদি বলি, আরে মা দুর্গার কি কষ্ট, এখন 2 দণ্ড মানে 48 মিনিটে 1 দণ্ড, তাহলে 2 দণ্ড, এতক্ষণ ধরে 90 মিনিটের বেশি, 1.5 ঘন্টা ধরে জাল দিতে হবে। বাপরে বাপ, কি বিরক্তিকর। কিন্তু মা দুর্গা যদি একটা প্রেস্টিজ প্রেশার কুকার থাকতো, তাহলে আর এই 1.5 ঘন্টা জালের ঝামেলাটা হতো না। প্রেশার কুকারে 6 বার ভোঁ পড়িয়ে নিলেই 10 মিনিটে একেবারে খণ্ড দেওয়া, খণ্ড মানে মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি স্বাদের ছোলার ডাল শিব ঠাকুর ভালোবাসতেন আসলে, ওই তো সেই জন্যে ওই একটু মিষ্টির ওপর ঝোঁকটা থাকে। না না, আমার অভিজ্ঞতা নেই, আমি জানি ব্যাপারটা। আচ্ছা, তো এই ধরনের বিজ্ঞাপনটাকে মজা করে লিখতে হবে। বিজ্ঞাপন মানে ভয় দেখানো নয়। এই যে আজকাল আমরা বিজ্ঞাপন যখন দেখি দূরদর্শন টিভিতে, বিজ্ঞাপন যখন দেখি ফেসবুকে, সব সময় দেখি আরে বাপরে চামড়া ফেটে যাবে, আরে বাপরে চোখ কানা হয়ে যাবে, আরে বাপরে দাঁতের এনামেল খসে গেল। কিন্তু গ্রেট ব্রিটেনে বিজ্ঞাপনের যে একটা বিরাট আন্তর্জাতিক সভা হয়েছিল, সেখানে 12টা আইন পাস করা হয়েছিল। তাতে বলা হয়েছিল ভয় দেখানো যাবে না। তাহলে সুন্দরভাবে বিজ্ঞাপনটা তৈরি করতে হবে, যেখানে মানুষ ভয় পাচ্ছে না। তাহলে বিজ্ঞাপনের প্রথম বিষয়টা হচ্ছে থিম সেটিং। আমি কি থিমটা সেট করব, সেটা আমাকে ভাবতে হবে। এর জন্যে আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা লোক থাকে, তারা ভাবেন, তারা কাজ করেন। প্রচুর সাহিত্যিকরা বিজ্ঞাপনের কপি লিখেছেন। রবীন্দ্রনাথ স্বয়ং বিজ্ঞাপনের একাধিক কপি লিখেছেন। রূপবাণী সিনেমার নাম রবীন্দ্রনাথের দেয়া। জর্জ বার্নার্ড শ ওষুধের বিজ্ঞাপনের কপি লিখেছেন। আমরা কাজল কালির বিজ্ঞাপন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি সুভাষচন্দ্র বিজ্ঞাপনে বাইট দিয়েছেন। আচার্য প্রফুল্লচন্দ্র বিজ্ঞাপনে বাইট দিয়েছেন। তাহলে এই যে বিজ্ঞাপন একটা বিরাট জায়গা, ছড়ানো জায়গা। জানেন, আমাদের কলকাতা শহরে এই বিজ্ঞাপনের ওপরে একটা কোর্স খোলা হয়েছিল, গ্র্যাজুয়েশন, অনার্স বলতো না ক্যালকাটা ইউনিভার্সিটি, মেজর বলতো, বারাসাত ইউনিভার্সিটি অনার্স বলতো। তো সেই কোর্সটা এত ভালো কোর্স ছিল না, সেটা দিয়ে মাস্টার ডিগ্রিও করা যেত। চলতে দিল না, আমাদের দেশে ভালো কিছু থাকে না, এটাও রইল না। অপূর্ব একটা কোর্স ছিল, আমি জড়িত ছিলাম এই কোর্সের সঙ্গে, কিন্তু না, ও করে কি হবে। যাই হোক, বিজ্ঞাপনের একটা প্রাথমিক ধারণা আপনাদের কাছে এলো। বিজ্ঞাপন মানে আর্টিস্ট হওয়া নয়, বিজ্ঞাপন মানে অবশ্যই আর্টিস্ট হওয়া। সে আর্টিস্ট উপস্থাপনার আর্টিস্ট, অর্থাৎ তার উপস্থাপনা করার ক্ষমতা থাকবে। দেখুন, আর্ট কলেজে তো কাঁচের প্লেটের ওপরে কলা রেখে স্টিল লাইফ করতেই দেয়, নতুন কিছু নেই। সেটা খুব দক্ষতার সঙ্গে আঁকলাম, কি হলো, একটা স্টিল লাইফ হলো, তার বেশি কিছু না, স্টাডি। এবার কলাটা খেয়ে নিলাম, কাজটা ভালো হলো না, কিন্তু খেয়ে নিলাম। নিয়ে কলাটাকে কাঁচের প্লেটের ওপর ফেললাম, কলাটার একটা খোসাটার একটা অংশ টেবিল ক্লথের ওপরে লুটিয়ে আছে, একটা প্লেটের ওপরে আছে। ওটা আঁটবার পরে খালি কলার খোসাটার ওপরে একটা মাছি বসিয়ে দিলাম, আর মাছির ওই মুখের ওপরে লাল 2টো স্পট যতটা পারি প্রমিনেন্ট করে দিলাম। নাম দিলাম ক্ষুধা।
ছবিটা কিন্তু ওর ছবি হয়ে গেল, আর স্টাডি রইল না, অন্য ডাইমেনশনে পৌঁছে গেল। বিজ্ঞাপনকে ভাবতে হবে, আর ভাবনাটাও না শরীরে ব্যায়াম করলে যেরকম পেশি হয়, সেরকম ভাবনাটাও ভাবতে ভাবতে, নানা রকমভাবে ভাবতে ভাবতে ক্রমশ মানুষ ভাবনা একটা দক্ষতার জায়গায় চলে যায়। আমরা মাঝে মাঝেই বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব, বিজ্ঞাপনের দুটো তিনটে অংশ নিয়েই আলোচনা করব, কপিরাইটিং, ভিজুয়ালাইজেশন, এক্সিকিউশন। এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শুনবেন। কাজ যাতে আপনারা শিখতে পারেন সেইভাবে আলোচনা করব। নিজে আমার বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু কাজ যাতে আপনারা শিখতে পারেন সেইভাবে আলোচনা করব। বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপন জগতের মানুষ, বিজ্ঞাপন একসময় আমার রুজি রোজগার ছিল। নমস্কার।